ডিএনএ আর আরএনএ এর মধ্যে বেশ কিছু সিমিলারিটি আছে আর বেশ কিছু ডিসিমিলারিটি আছে, তাই তো? এবার দুটোই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এবার ডিএনএ কি ম্যাক্সিমাম ডবল স্ট্র্যান্ডেড ফর্মে থাকে আর আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড ফর্মে থাকে। ডিএনএ এর মধ্যে যে আমাদের জেনেটিক ইনফরমেশন যেটা থাকে সেটা মেনলি ডিএনএ এর মধ্যে থাকে। এবার কিছু কিছু আরএনএও এই জেনেটিক ইনফরমেশন ক্যারি করে, তার উপর ডিপেন্ড করে আরএনএ কে দুভাগে ভাগ করা যায়। যেমন কিছু কিছু ভাইরাসের মধ্যে শুধুমাত্র আরএনএ প্রেজেন্ট থাকে অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল, ডিএনএ প্রেজেন্ট থাকে না। তো তারা সেই আরএনএ নিয়েই তাদের সব কিছু কাজ করে। তো সেই আরএনএর মধ্যে সেই আরএনএ কে বলা হয় হচ্ছে জেনেটিক আরএনএ। আর যেসব আরএনএ আমাদের মধ্যে প্রেজেন্ট থাকে, মানে যাদের মধ্যে ডিএনএ অলরেডি প্রেজেন্ট আছে, তাদের মধ্যে যে আরএনএ প্রেজেন্ট থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে নন জেনেটিক আরএনএ। ঠিক আছে, এইসব আয়নের মধ্যে যে জেনেটিক জিন যেটা সেটা হচ্ছে প্রেজেন্ট থাকে না। এই আরএনএ কে মেনলি তিন ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে এমআরএনএ, টিআরএনএ আর হচ্ছে আরআরএনএ। এছাড়াও আরো অনেক আরএনএ আছে, সেগুলো আমরা দেখব। মেনলি যে ক্লাসিফিকেশনটা হচ্ছে সেটা হচ্ছে এভাবে হয়। এবার আরএনএ আর ডিএনএ এর মধ্যে যেসব ডিসিমিলারিটি গুলো আছে সেগুলো দেখে নেওয়া যাক। এর মধ্যে আচ্ছা, তার আগে দেখে নাও যে RNA is a polymer of ribonucleotide held together by phosphodiester bridge. ডিএর মতো আরএনএও ফসফোডাইএস্টার ব্রিজ দিয়ে তৈরি হয়। এদের যে ব্যাকবোনটা হয় আরএনএ সেটাও হচ্ছে ফসফেট আর সুগার দিয়ে তৈরি, তাই তো? ডিএনএ যে ব্যাকবোন ছিল সেটা ফসফেট আর সুগার দিয়ে তৈরি ছিল তো। এরকম ভাবে আরএনএর যে ব্যাকবোন তার মধ্যেও এই ফসফেট আর সুগারের বেসটাই থাকে। তারপর কি বলছে, although RNA has certain similarity with DNA structure, they have specific difference. কি কি ডিফারেন্স থাকে সেটা হচ্ছে পেন্টোজ সুগার। ডিএনএ এর মধ্যে যে সুগারটা প্রেজেন্ট ছিল সেটা ছিল হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। মানে তার যে 2 নাম্বার কার্বন ছিল তার মধ্যে অক্সিজেন প্রেজেন্ট ছিল, সরি অক্সিজেন প্রেজেন্ট ছিল না, শুধুমাত্র হাইড্রোজেন প্রেজেন্ট ছিল। মানে ডিএনএ এর ক্ষেত্রে যে ফিগারটা ছিল রাইবোজোমের, তার যে 2 নাম্বার কার্বন ছিল সেখানে ছিল হচ্ছে এইচ। আর আয়নের ক্ষেত্রে সেখানে কি থাকবে, মনে আছে কারো? আয়নের মধ্যে কি থাকবে সেখানে? 2 নাম্বার কার্বনে কি থাকবে সুগারের? ও এইচ প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, যেহেতু ডিএনএ এর মধ্যে ও প্রেজেন্ট নেই তাই জন্য ডিএনএ কে ডিঅক্সিরাইবোজ সুগার বলা হতো, ডিঅক্সি সুগার বলা হতো, এই যে সুগারটা প্রেজেন্ট আছে তাকে। আর আরএনএ কে শুধুমাত্র রাইবোজ সুগার বলা হয়, কারণ কি 2 নাম্বার কার্বনে ওএইচ প্রেজেন্ট আছে। এটা হচ্ছে 1 নাম্বার ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে পিরিমিডিন। ডিএনএ এর মধ্যে পিরিমিডিন হিসেবে থাইমিন প্রেজেন্ট ছিল। আর আয়নের মধ্যে কি প্রেজেন্ট আছে? থাইমিনের জায়গায় ইউরাসিল প্রেজেন্ট আছে। তাহলে ডিএনএ এর মধ্যে কি বন্ডগুলো ফর্ম হচ্ছিল? এ এর সাথে টি বন্ড ফর্ম হচ্ছিল আর জি এর সাথে সি বন্ড ফর্ম হচ্ছিল। বাট আয়নের ক্ষেত্রে কি হবে, টি এর জায়গায় ইউর সাথে বন্ড ফর্ম করবে। এ এ বন্ড ফর্ম করবে হচ্ছে ইউর সাথে, যেহেতু আয়নের মধ্যে থাইমিন প্রেজেন্ট, সরি ইউরাসিল প্রেজেন্ট আছে আর থাইমিন প্রেজেন্ট ছিল হচ্ছে ডিএনএ এর মধ্যে। তো এখানে কি বলছে, পিরিমিডিনে আরএনএ কন্টেন্স দ্য পিরিমিডিন ইউরাসিল ইন প্লেস অফ থাইমিন। নেক্সট যেটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড। ডিএনএ বেসিক্যালি ডবল স্ট্যান্ডার্ড ফর্মে ছিল। ডিএনএ যে স্ট্রাকচারটা সেটা বেসিক্যালি এরকম ভাবে তোমরা দেখতে পাও। আর আরএনএ যে স্ট্রাকচারটা সেটা এরকম ভাবে প্রেজেন্ট থাকে। মাঝে মাঝে যদি কোনো বেস পেয়ার ফর্ম হয়, মানে সেম সিকোয়েন্স যদি থাকে সেখানে সে বেস পেয়ার ফর্ম করতে পারে, বাট তাছাড়া এটা নর্মালি সিঙ্গেল স্ট্যান্ড ফর্মেই প্রেজেন্ট থাকে। তো এখানে কি বলছে, আরএনএ ইজ ইউজুয়ালি এ সিঙ্গেল স্ট্যান্ডার্ড পলিনিউক্লিওটাইড।
However, this strand may fold at certain place to give a double-stranded structure if complementary base pair are in close proximity. তো কি বলছে যে নর্মালি এটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড পলিনিউক্লিওটাইড হিসেবেই প্রেজেন্ট থাকে, বাট যদি কোথাও এই বেস পেয়ার ফর্ম হয় মানে এ ইউ এই জিনিসগুলো খুব কাছে কাছে থাকে, কমপ্লিমেন্টারি বেস পেয়ারগুলো যদি খুব কাছে কাছে থাকে তখন সেগুলো ডবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার ফর্ম করতে পারে। নেক্সট যেটা ডিফারেন্স সেটা হচ্ছে চারগভস রুল। চারগভস রুল ডিএনএ এর মধ্যে ওবে করছিল, বাট আয়নের মধ্যে কোনো চারগভস রুল ফলো করে না। কারণ কি, আয়নে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, আয়নে যদি ডবল স্ট্যান্ডার্ড হয় তাহলে সেখানে ফলো করতে পারবে, বাট আয়নে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হওয়ার জন্য এখানে চারগভস রুল ফলো করে না। কি বলছে, ডিউ টু সিঙ্গেল স্ট্যান্ডার্ড নেচার দেয়ার ইজ নো স্পেসিফিক রিলেশন বিটুইন পিউরিন অ্যান্ড পিরিমিডিন কন্টেন্ট, thus the guanine content is not equal to cytosine। এবার সিঙ্গেল স্ট্যান্ড হওয়ার জন্য এখানে যদি এ থাকে, এখানে যদি জি থাকে, তাহলে এর পাশে এইখানে কতগুলো মানে ডিএনএ ক্ষেত্রে কি ছিল, এর সাথে টি প্রেজেন্ট ছিল আর জি এর সাথে সি প্রেজেন্ট থাকতো যেহেতু ডবল স্ট্যান্ডার্ড বলে। বাট আয়নের মধ্যে তো এরকম ভাবে ডবল স্ট্যান্ডার্ড থাকে না, শুধুমাত্র সিঙ্গেল স্ট্যান্ডার্ড থাকে। তো কতগুলো এ থাকবে, কতগুলো জি থাকবে, কতগুলো সি থাকবে তার সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, যেরকম ভাবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ চারগভস রুল ফলো করে না, সেরকম ভাবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আয়নেও চারগভস রুল ফলো করে না। এখানে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, নেক্সট যেটা দেখছি সেটা হচ্ছে টাইপস অফ আরএনএ। আরএনএ যে মেজর টাইপস আছে সেটা হচ্ছে বেসিক্যালি এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, আর আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। এর মধ্যে সব থেকে কম থাকে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, যেটা হচ্ছে 5 থেকে 10% থাকে। তারপর থাকে হচ্ছে ট্রান্সফার আরএনএ, সেটা থাকে হচ্ছে 10 থেকে 20%। দেন থাকে হচ্ছে রাইবোজোমাল আরএনএ, যেটা থাকে হচ্ছে 50 থেকে 80%। তোমরা এদের এরকম স্ট্রাকচারগুলো দেখে নিতে পারো যে এমআরএনএ জেনারেলি সিঙ্গেল স্ট্র্যান্ডেড ফর্মে থাকে, টিআরএনএ কমপ্লেক্স স্ট্রাকচার ফর্ম করে বিকজ তার মাঝে কিছু কিছু কমপ্লিমেন্টারি বেস পেয়ার প্রেজেন্ট থাকে। এই কমপ্লিমেন্টারি বেস পেয়ার প্রেজেন্ট থাকার জন্য এটা টিআরএনএ এরকম কমপ্লেক্স স্ট্রাকচার ফর্ম করে। আর আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ রাইবোজোমের ভেতরে প্রেজেন্ট থাকে। রাইবোজোমের যে স্ট্রাকচার, রাইবোজোম বেসিক্যালি আরআরএনএ আর প্রোটিন নিয়ে তৈরি। তো এই রাইবোজোমের ভেতরে আরআরএনএ প্রেজেন্ট থাকে যেটা প্রোটিন সিনথেসিসে হেল্প করে। আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। এখানে কি বলছে যে the mRNA is synthesized in the nucleus in eukaryotes has heterogeneous nuclear RNA বা hNRNA। নিউক্লিয়াসের মধ্যে যে প্রিকর্সর, এটা যদি সেল হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের মধ্যে যে প্রিকর্সর আরএনএটা তৈরি হয় সেটাকে বলা হয় হচ্ছে hNRNA। এই hNRNA তারপর অনেক মডিফিকেশনের পর ডিফারেন্ট ডিফারেন্ট আরএনএ তৈরি করে, বেসিক্যালি এমআরএনএ তৈরি করে। তো এই প্রিকর্সর আরএনএটার কথা এখানে মেনশন করা আছে যে hNRNA থেকে এমআরএনএ তৈরি হয়। hNRNA on processing liberate the function of mRNA which enter the cytoplasm to participate in protein synthesis। ঠিক আছে, hNRNA ফার্দার হচ্ছে প্রসেসিং হয়ে কি করে এমআরএনএ তৈরি করে, যেটা তারপরে প্রোটিন সিনথেসিসে হেল্প করে। mRNA has high molecular weight with short lifespan। mRNA যে মলিকুলার ওয়েট সেটা সব থেকে অন্যান্য আরএনএ থেকে বেশি থাকে আর শর্ট লাইফ স্প্যান থাকে, কারণ কি এটা এই সিঙ্গেল স্ট্র্যান্ড ফর্ম হয়ে থাকে বলে যেসব আরএনএস প্রেজেন্ট থাকে সেলের মধ্যে সেসব আরএনএস দিয়ে এটা ইজিলি ডিগ্রেড হয়ে যাওয়ার চান্স বেশি থাকে, তাই জন্য এদের লাইফ স্প্যান অনেক শর্ট হয়। ইন জেনারেল mRNA of eukaryotes is more stable with longer half life compared to prokaryotic mRNA। তাহলে কি বলছে যে ইউক্যারিওটিক এমআরএনএ হচ্ছে এর যে লাইফ স্প্যান সেটা হচ্ছে বেশি থাকে প্রোক্যারিওটিক এমআরএনএ এর মধ্যে থেকে। এবার যদি এর স্ট্রাকচারটা আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে যে
এটা যদি mRNA হয়, এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম। 5 প্রাইমে ক্যাপ প্রেজেন্ট থাকে। এই ক্যাপের মধ্যে প্রেজেন্ট থাকে হচ্ছে 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট। আর 3 প্রাইমে প্রেজেন্ট থাকে হচ্ছে পলি এ টেল। অনেকগুলো পলি এ টেল কন্টিনিউয়াসলি প্রেজেন্ট থাকে 3 প্রাইম এন্ডে। অ্যাপ্রক্সিমেটলি 200 থেকে 250 এ প্রেজেন্ট থাকে। নেক্সট যেটা প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে এখানে প্রেজেন্ট থাকে হচ্ছে নন কোডিং রিজিয়ন। এই নন কোডিং রিজিয়ন পেছনের দিকেও প্রেজেন্ট থাকে। ঠিক আছে, সামনের দিকে নন কোডিং রিজিয়ন মোটামুটি 10 থেকে 100 নিউক্লিওটাইড প্রেজেন্ট থাকে, আর পেছনের দিকে প্রেজেন্ট থাকে অ্যাপ্রক্সিমেটলি 50 থেকে 100 নিউক্লিওটাইড। এই নন কোডিং রিজিয়নের পর প্রেজেন্ট থাকে হচ্ছে আমাদের স্টার্ট কোডন। ঠিক আছে, স্টার্ট কোডন কি মনে আছে? যেটা হচ্ছে AUG। AUG কোডন হচ্ছে কোড করে হচ্ছে মিথিওনিন অ্যামিনো অ্যাসিডকে। ঠিক আছে, মিথিওনিন অ্যামিনো অ্যাসিডকে কোড করে। পেছনের দিক থেকে প্রেজেন্ট থাকে হচ্ছে স্টপ কোডন। স্টপ কোডন গুলো মনে রাখবে যে স্টপ কোডন হচ্ছে UAA, UAG আর UGA। ঠিক আছে, এই তিনটে স্টপ কোডন আছে, আর স্টার্ট কোডনের মধ্যে আছে হচ্ছে একটাই AUG। এর মাঝে কোডিং সিকোয়েন্স থাকে। যত বড় কোডিং সিকোয়েন্স থাকবে তত বেশি বড় প্রোটিন সে সিনথেসিস করতে পারবে। এবার এখানে একটা জিনিস হয় যে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা জিনিস হয়। এই জিনিসটা যেটা দেখলে সেটা বেসিক্যালি ইউক্যারিওটের ক্ষেত্রে। ইউক্যারিওটিক এমআরএনএ এর ক্ষেত্রে একটা এমআরএনএ থেকে একটাই প্রোটিন সিনথেসিস হয়। ঠিক আছে, বাট প্রোক্যারিওটিকের ক্ষেত্রে একটা এমআরএনএ থেকে মাল্টিপল প্রোটিন সিনথেসিস হয়। তো এবার যদি প্রোক্যারিওটিকের ব্যাপারটা আমরা দেখি, প্রোক্যারিওটিক, এটা যদি প্রোক্যারিওটিক হয়, প্রোক্যারিওটিকের ব্যাপারটা যদি আমি দেখি তাহলে এখানে 5 প্রাইমে 5 প্রাইম ক্যাপ আছে, 3 প্রাইমে পলি এ টেল আছে যেরকম ইউক্যারিওটিকে ছিল। দেন যেটা হয় সেটা হচ্ছে বাকি সব জিনিস সেম আছে, যেমন এখানে নন কোডিং সিকোয়েন্স আছে, সেম আছে। তারপর এখানে স্টার্ট কোডন আছে, সেটাও সেম আছে। পেছন দিকে স্টপ কোডন আছে, সেটাও সেম আছে। বাট মাঝে আরো স্টার্ট কোডন অ্যান্ড স্টপ কোডন দেখতে পাওয়া যায়। যেমন যদি এই স্টার্ট কোডন থেকে কি হয়, প্রোটিন সিনথেসিস স্টার্ট হয়। এখান থেকে স্টার্ট কোডন থেকে প্রোটিন সিনথেসিস স্টার্ট হলো, দিয়ে মাঝে একটা স্টপ কোডন প্রেজেন্ট হয়ে গেল। এটা যদি স্টার্ট কোডন হয়, তারপর আরেকটা স্টপ কোডন আছে।
তাহলে কি হলো, প্রোটিন সিনথেসিস এখান থেকে এতদূর পর্যন্ত হলো। ঠিক আছে, তারপর আবার কিছুক্ষণ পর আবার একবার স্টার্ট কোডন হয়। তাহলে এখানে আবার প্রোটিন সিনথেসিস স্টার্ট হলো, সেখান থেকে আবার ধরো এখান পর্যন্ত গিয়ে পরে স্টপ হয়ে গেল। তাহলে কি হলো, এখানে একটাই এমআরএনএ আছে, একটাই এমআরএনএ থেকে দুটো প্রোটিন সিনথেসিস হলো। ঠিক আছে, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এই জিনিসটা হয় আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে এই জিনিসটা হয়। এতদূর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, এই যে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ইউক্যারিওটিকের ক্ষেত্রে এই যে একটাই এমআরএনএ থেকে একটাই যে প্রোটিন সিনথেসিস হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে পলিসিস্টিক এমআরএনএ। এটাকে বলছে হচ্ছে, সরি পলি কেন হবে, এটা তো একটাই তৈরি হচ্ছে, তাহলে এটা হচ্ছে মোনো। মোনোসিস্টেনিক এমআরএনএ। আর প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কি হচ্ছে, যে একটাই এমআরএনএ থেকে মাল্টিপল প্রোটিন তৈরি হচ্ছে, তো এটাকে বলা হয় হচ্ছে পলিসিস্টেনিক এমআরএনএ। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো এখানে কি বলছে, যে the eukaryotic mRNA is capped at 5 prime terminal end by 7 methyl guanosine triphosphate। যে 5 প্রাইম এন্ড আছে সেই 5 প্রাইম এন্ডে টার্মিনাল পয়েন্টে হচ্ছে একটা ক্যাপ প্রেজেন্ট থাকে, এটা হচ্ছে সেই ক্যাপটা যার মধ্যে 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট প্রেজেন্ট আছে। তিনটে ফসফেট দেখতে পাচ্ছ, একটা মিথাইল গ্রুপ দেখতে পাচ্ছ, আর একটা হচ্ছে গুয়ানোসিন দেখতে পাচ্ছ। এই জিনিসটা হচ্ছে নিয়ে তৈরি হয় হচ্ছে ক্যাপ। It is delivered that this cap It is believed that this cap helps to prevent the hydrolysis of mRNA by 5 prime exonuclease। এই যে ক্যাপটা, এই ক্যাপটা হচ্ছে এই যে এমআরএনএ, এই এমআরএনএ এর 5 প্রাইম এন্ডের হাইড্রোলাইসিস হওয়া থেকে আটকায়। কারণ কি, আমাদের যে সেল আছে সেই সেলের মধ্যে অনেক আরএনএস প্রেজেন্ট আছে, এক্সোনিউক্লিয়াস প্রেজেন্ট আছে, সেই জিনিসগুলো কি হয় যে এই এমআরএনএ কে ডিগ্রেড করার চেষ্টা করে। সেই ডিগ্রেড থেকে বাঁচার জন্য 5 প্রাইমে এই ক্যাপটা প্রেজেন্ট থাকে। Further, the cap may also involve in the recognition of mRNA for protein synthesis। এই ক্যাপটা এরপরে প্রোটিন সিনথেসিস করার সময় রেকগনাইজেশন হিসেবেও কাজ করে, যে রাইবোজোমের ওপর এই জিনিসটা, এই এমআরএনএটা গিয়ে পরে বসে, তো সেই রেকগনাইজেশন সাইট হিসেবেও এই ক্যাপটা ইনভলভ থাকে। দেন আসছে হচ্ছে 3 প্রাইম টার্মিনাল এন্ডে কি থাকে, পলি এ আর পলি আইরাইলেটেড রেসিডিউ থাকে, যেটা হচ্ছে 200 থেকে 250 নিউক্লিওটাইড থাকতে পারে। Each is known as poly A tail, which is known as poly A tail. This tail may provide stability to mRNA। এই পলি এ টেলটা স্টেবিলিটি প্রোভাইড করে, কারণ কি 3 প্রাইম সাইটে কি হয়, 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস সেই সাইটটাকে কাট করতে পারে। তো সেই 3 প্রাইম এক্সোনিউক্লিয়াসের কাট করা থেকে বাঁচাবার জন্য এখানে পলি এ টেল প্রেজেন্ট থাকে। mRNA molecule often contain modified base such as 6-methyl adenylate ইন দ্য ইন্টারনাল স্ট্রাকচার। মানে এই এমআরএনএ এর ভেতরে একটা মডিফাইড বেস প্রেজেন্ট থাকে, যেটা হচ্ছে 6 মিথাইল অ্যালিলাইলেট। এই মডিফাইড বেসটা এমআরএনএ মাঝে মাঝে প্রেজেন্ট থাকে। এখানে বাকি জিনিসগুলো দেখে নাও যেরকম ছিল। এই এই 5 প্রাইম ক্যাপের পর থাকে হচ্ছে আনট্রান্সলেটেড রিজিয়ন, মানে যেটা হচ্ছে নন কোডিং রিজিয়ন। তারপর থাকে হচ্ছে স্টার্ট সাইট, দেন কোডিং রিজিয়ন, দেন স্টপ সাইট, দেন হচ্ছে আনট্রান্সলেটেড রিজিয়ন বা নন কোডিং সিকোয়েন্স। তারপর আসছে হচ্ছে টিআরএনএ। আচ্ছা,
টিআরএনএ ক্ষেত্রে যদি টিআরএনএ স্ট্রাকচারটা ড্র করা হয়, তাহলে টিআরএনএ যে নিউক্লিওটাইড গুলো আছে সেগুলো নিজেদের মধ্যে বন্ড ফরমেশন করে, মানে হাইড্রোজেন বন্ড ফরমেশন করে কি করে, এরকম কমপ্লেক্স একটা স্ট্রাকচার তৈরি করে। এটা যদি 5 প্রাইম এন্ড হয়, এটা যদি 3 প্রাইম এন্ড হয়, এই কমপ্লেক্স মানে বেস পেয়ার করার জন্য এই 3 প্রাইম আর 5 প্রাইম এন্ড কাছাকাছি চলে আসে। 3 প্রাইম পার্টে নিউক্লিওটাইড যেটা প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে ACC। ঠিক আছে, এখান থেকে অনেকবার কোশ্চেন আসে যে কি নিউক্লিওসাইড প্রেজেন্ট থাকে, সেটা হচ্ছে ACC নিউক্লিওটাইড প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এবার ACC নিউক্লিওটাইড যে প্রেজেন্ট থাকে সেটা 5 প্রাইম থেকে 3 প্রাইম না 3 প্রাইম থেকে 5 প্রাইম তোমাদের দেখতে হবে। যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম বলে তাহলে হবে হচ্ছে CCA, আর যদি 3 প্রাইম থেকে 5 প্রাইম বলে তাহলে সেটা হবে হচ্ছে ACC। ঠিক আছে, এই যে 3 প্রাইম সাইটটা আছে এই সাইটে অ্যামিনো অ্যাসিড এসে পরে বাইন্ড করে, তাই জন্য একে বলা হয় হচ্ছে অ্যাকসেপ্টর আর্ম। এই সাইটটা হচ্ছে অ্যাকসেপ্টর আর্ম। ঠিক আছে, আমি এখানে একটা লিখে দিচ্ছি যে 5 প্রাইম থেকে 3 প্রাইম যদি হয় সেটা হচ্ছে CCA তৈরি হয়। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে এই যে সাইটটা এখানে, এই সাইটটার নাম হচ্ছে TCC আর্ম। TCC কারণ কি এখানে টি প্রেজেন্ট থাকে, সাই বলতে এখানে সিউডো ইউরিডিনকে বোঝাচ্ছে। ঠিক আছে, টি সিউডো ইউরিডিন দেন সি প্রেজেন্ট থাকে, এই সিকোয়েন্সটা প্রেজেন্ট থাকে বলে এই আর্মকে TCC আর্ম বলা হয়। নেক্সট এখানে আসছে, এটা হচ্ছে ভ্যারিয়েবল আর্ম। এই আর্মটা বিভিন্ন টিআরএনএ বিভিন্ন রকম থাকে। ঠিক আছে, তাই জন্য এই আর্মের নাম হচ্ছে ভ্যারিয়েবল আর্ম। নেক্সট এখানে অ্যান্টিকোডন প্রেজেন্ট থাকে। এটা মনে রাখবে যে টিআরএনএ এর সাথে অ্যান্টিকোডন প্রেজেন্ট থাকে আর এমআরএনএ এর সাথে কোডন প্রেজেন্ট থাকে। ঠিক আছে, যেহেতু অ্যান্টিকোডন প্রেজেন্ট থাকে তাই এই আর্মের নাম হচ্ছে অ্যান্টিকোডন আর্ম। আর লাস্ট যে আর্মটা বাকি আছে সেটা হচ্ছে ডি আর্ম। কারণ কি এখানে আরেকটা মডিফাইড বেস প্রেজেন্ট থাকে যেটা হচ্ছে ডাইহাইড্রোক্সি ডাইহাইড্রো ইউরিডিন। ঠিক আছে, এবার এই ভ্যারিয়েবল আর্মের ওপর ডিপেন্ড করে টিআরএনএ কে দুটো ক্লাসিফিকেশন করা যায়, ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে ক্লাস 1 টিআরএনএ আর হচ্ছে ক্লাস 2 টিআরএনএ। এই ক্লাস 1 টিআরএনএ যে টিআরএনএ প্রেজেন্ট থাকে তা 75% থাকে আর ক্লাস 2 টিআরএনএ থাকে হচ্ছে 25%। এই ক্লাস 1 টিআরএনএ এর মধ্যে যে বেস লেন্থটা থাকে সেটা হচ্ছে 3 to 5 বেস পেয়ার লেন্থ থাকে, আর এখানে থাকে হচ্ছে 13 to 20 বেস পেয়ার। আচ্ছা, দেখো তাহলে এখানে কি বলছে যে ট্রান্সফার আয়নে বা টিআরএনএ, ট্রান্সফার আয়নে একে সলিউবল আয়নে বলা হয়।
এটা মনে রাখবে যে ট্রান্সফার আয়নকে সলিউবল আয়নে বলা হয়। ইট কন্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 17 to 80 নিউক্লিওটাইডস, মোস্টলি হচ্ছে 75, with a molecular weight of about 25,000. The structure of tRNA resemble that of a clover leaf structure. এটা ক্লোভার লিফ স্ট্রাকচারের মতো দেখতে, এই জিনিসটাকেও মনে রাখবে। দ্য एक्सेप्टर आर्म বলতে এই যে এখানে एक्सेप्टर आर्म প্রেজেন্ট আছে। This arm is capped with a sequence CCA. The amino acid is attached to the acceptor arm. এই যে সিকোয়েন্সটা 5 প্রাইম টু 3 প্রাইম, এটা মনে রাখবে যে 5 প্রাইম টু 3 প্রাইম দিয়েছে না 3 প্রাইম টু 5 প্রাইম দিয়েছে, যেরকম থাকবে সেরকম অনুযায়ী এই সিকোয়েন্সটা উল্টে যাবে কিন্তু। ঠিক আছে। দ্য অ্যামিনো অ্যাসিড ইজ অ্যাটাচ টু দ্য অ্যাকসেপ্টর আর্ম, মানে এই অ্যাকসেপ্টর আর্মের সাথে অ্যামিনো অ্যাসিড এসে পরে অ্যাটাচ হয়ে যায়, দিয়ে পরে কি ফর্ম করে, অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ ফর্ম করে। ঠিক আছে, সেটাকে চার্জড টিআরএনএও বলা হয়। যে টিআরএনএ এর সাথে অ্যামিনো অ্যাসিড বাইন্ড করা থাকে সেটাকে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ বলা হয়। দ্য অ্যান্টিকোডন আর্মের মধ্যে কি বলছে, এই যে এখানে অ্যান্টিকোডন প্রেজেন্ট আছে তাই জন্য একে অ্যান্টিকোডন আর্ম বলা হয়। কি বলছে, দিস আর্ম with three specific nucleotide sequence, যেগুলো হচ্ছে অ্যান্টিকোডন, is responsible for the recognition of triplet codon of mRNA। মানে এই অ্যান্টিকোডন নিচে এটা এমআরএনএ এর সাথে বাইন্ড করে। এমআরএনএ এর উপর তোমরা কি দেখলে যে কোডন প্রেজেন্ট আছে, AUG এগুলো সব তো কোডন। এই কোডনগুলো প্রেজেন্ট আছে, এই কোডনের কমপ্লিমেন্টারি যে অ্যান্টিকোডন হবে সেই অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ যেখানে আছে সেই টিআরএনএ এই এমআরএনএ এর সাথে বাইন্ড করতে পারবে। তখন কি হয়, কোডন আর অ্যান্টিকোডনের বাইন্ডিং হয়। এখানে এই জিনিসটাই বলেছে যে this arm with the three specific nucleotide base is responsible to the recognition of three codon of mRNA. The codon and anticodon are complementary to each other. Next যেটা আসছে সেটা হচ্ছে D arm. D arm এ কি বলছে, it is so named due to the presence of dihydrouridine. Dihydrouridine এই মডিফাইড বেসটা এই D arm এর মধ্যে প্রেজেন্ট থাকে, তাই জন্য এই আর্মের নাম হচ্ছে D arm. নেক্সট আর্ম কি আছে যে T-Psi-C arm. This arm consists a sequence of T, pseudouridine and C. ঠিক আছে। The variable arm এ কি বলছে, the arm is most variable in tRNA. Based on the variability, tRNA are classified into two categories. এই আর্মটা ডিফারেন্ট টিআরএনএ ডিফারেন্ট রকমের প্রেজেন্ট থাকে। এর উপর বেস করে টিআরএনএ কে যে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায় সেটা হচ্ছে ক্লাস 1 টিআরএনএ আর ক্লাস 2 টিআরএনএ। ক্লাস 1 টিআরএনএ বেশিরভাগ প্রেজেন্ট থাকে, মোস্ট প্রিডমিনেন্ট, অ্যাবাউট 75% প্রেজেন্ট থাকে, ফ্রম হুইচ 3 to 5 বেস পেয়ার লেন্থ। আর ক্লাস 2 টিআরএনএ যেটা আছে সেটা এর থেকে কম প্রেজেন্ট থাকে এবং এটা কন্টেন্ট করে হচ্ছে 13 থেকে 20 বেস পেয়ার লং হয়। এবার এই বেস পেয়ার অফ টিআরএনএ গুলোর মধ্যে বিভিন্ন আর্মের বিভিন্ন বেস পেয়ার গুলো তোমাদের এখানে দেওয়া আছে, যে অ্যাকসেপ্টর আর্মের মধ্যে 7 বেস পেয়ার প্রেজেন্ট থাকে, T-Psi-C আর্মের মধ্যে 5 বেস পেয়ার প্রেজেন্ট থাকে, অ্যান্টিকোডন আর্মের মধ্যে 5 বেস পেয়ার আর ডি আর্মের মধ্যে 4 বেস পেয়ার নর্মালি প্রেজেন্ট থাকে। তারপর দেখো রাইবোজোমাল আরএনএতে কি বলছে, যে রাইবোজোমাল আরএনএ বেসিক্যালি রাইবোজোমের মধ্যে প্রেজেন্ট থাকে, যেটা কি প্রোটিন সিনথেসিসে হেল্প করে রাইবোজোমের মধ্যে। এখানে কি বলছে যে দ্য রাইবোজোম আর দ্য ফ্যাক্টরি অফ প্রোটিন সিনথেসিস। দ্য ইউক্যারিওটিকের মধ্যে 80S রাইবোজোম থাকে আর কম্পোজড অফ টু মেজর নিউক্লিওপ্রোটিন কমপ্লেক্স, দ্যাট ইজ 60S অ্যান্ড 40S সাবইউনিট। তো এখানে দেখো এটা হচ্ছে 80S রাইবোজোম, যেটা হচ্ছে ইউক্যারিওটিকের মধ্যে প্রেজেন্ট আছে। তার মধ্যে যে সাবইউনিটটা প্রেজেন্ট আছে সেটা হচ্ছে 60S রাইবোজোম সাবইউনিট অ্যান্ড 40S রাইবোজোমাল সাবইউনিট। এবার 60S এর মধ্যে, এবার আমি কিছুক্ষণ আগে কি বললাম, মানে এটা হচ্ছে রাইবোজোম, এটা হচ্ছে তার লার্জ সাবইউনিট আর এটা হচ্ছে তার স্মল সাবইউনিট। লার্জ সাবইউনিট এখানে কি বলছে যে 80S না, 80S হচ্ছে রাইবোজোমটা, যেটা হচ্ছে ইউক্যারিওটিকের মধ্যে থাকবে। তার যে সাবইউনিট সেটা হচ্ছে 60S আর
স্মল সাবইউনিটটা হচ্ছে 40s সাবইউনিট। এবার আমি কি বলেছিলাম যে রাইবোজোম মেনলি আরআরএনএ আর প্রোটিন নিয়ে তৈরি। এখানে ওই আরআরএনএ গুলোর নামগুলো দেওয়া আছে। তোমরা প্রোটিনের নাম্বার যদি নাও মনে রাখো, কিন্তু আরআরএনএ নামগুলো মনে রাখবে। যেমন 60s সাবইউনিটের মধ্যে কি কি আরআরএনএ প্রেজেন্ট আছে দেখো, যে 28s আরআরএনএ প্রেজেন্ট আছে, 5.8s আরআরএনএ প্রেজেন্ট আছে, আর 5s আরআরএনএ প্রেজেন্ট আছে। নিউক্লিওটাইড সিকোয়েন্স তোমাদের মনে রাখার দরকার নেই, এই আরএনএ গুলোর নামগুলো প্রেজেন্ট মনে রাখবে। তারপর দেখো এই যে 40s সাবইউনিট, এই 40s সাবইউনিটের মধ্যে কি কি আরআরএনএ প্রেজেন্ট আছে, অনলি একটাই প্রেজেন্ট আছে, যেটা হচ্ছে 18s আরআরএনএ। নেক্সট দেখো এটা হচ্ছে 70s রাইবোজোমের কথা বলছে, মানে এটা হচ্ছে প্রোক্যারিওটিক রাইবোজোম। প্রোক্যারিওটিক রাইবোজোমের ক্ষেত্রে কি হয়, রাইবোজোমটা হয় 70s, যার মধ্যে সাবইউনিট থাকে, লার্জ সাবইউনিট হচ্ছে 50s আর স্মল সাবইউনিট হচ্ছে 30s। এবার 50s যে রাইবোজোম, মানে 50s যে রাইবোজোমাল সাবইউনিট, তার মধ্যে কি কি আরআরএনএ প্রেজেন্ট আছে, দু রকমের প্রেজেন্ট আছে, একটা হচ্ছে 23s আর একটা হচ্ছে 5s। আর 30s রাইবোজোমের মধ্যে কি প্রেজেন্ট আছে, যে 16s আরএনএ প্রেজেন্ট আছে। ঠিক আছে, এই কোন সাবইউনিটের মধ্যে কত এস আরআরএনএ প্রেজেন্ট আছে সেগুলো তোমাদের মনে রাখতে হবে। বাকি এগুলো প্রোটিনগুলো দেওয়া আছে, যে 70s রাইবোজোমের মধ্যে আর প্রোটিন থাকে, আর প্রোটিন বলতে রাইবোজোমাল প্রোটিনের কথা বলছে। আর প্রোটিন থাকে 31টা, আর হচ্ছে এখানে 30s রাইবোজোমের সাবইউনিটের মধ্যে প্রেজেন্ট থাকে হচ্ছে আর প্রোটিন 21টা। ইউক্যারিওটিকের ক্ষেত্রে 80s রাইবোজোমাল সাবইউনিটের মধ্যে প্রোটিন থাকে হচ্ছে 46টা, আর 40s রাইবোজোমের মধ্যে প্রোটিন থাকে হচ্ছে 23s। ঠিক আছে, প্রোটিন নাম্বার মনে রাখতে পারলে ভালো, বাট এই যদি আরআরএনএ গুলো মনে রাখো তাহলে খুব ভালো হবে। এবার নেক্সট যেটা বলছিলাম সেটা হচ্ছে দ্য ইউক্যারিওটিক রাইবোজোম আর কম্পোজড অফ টু মেজর নিউক্লিওপ্রোটিন কমপ্লেক্স, দ্যাট ইজ 60s and 40s subunit. The 60s subunit contains 28s rRNA, 5s rRNA or 5.8s rRNA, while 40s ribosome contain 18s rRNA. The prokaryotic, এবার prokaryotic এর ক্ষেত্রে বলছে যে 70s ribosome, the 30s subunit consists of 16s rRNA, আর whereas 50s ribosome consists of 23s and 5s rRNA. ঠিক আছে, RNA এর ফাংশন হচ্ছে, RNA এর ফাংশন হচ্ছে যে the function of RNA in ribosome is not clearly known. It is believed that they play significant role in binding of mRNA to ribosome and protein synthesis. ঠিক আছে, এই RNA গুলো mRNA এর সাথে বাইন্ড করতে আর প্রোটিন সিনথেসিস করতে হেল্প করে। এবার সব RNA গুলোর কাজগুলো দেখে নাও, যে এটা রাইবোজোম, তো রাইবোজোমাল আয়নের কাজ কি হলো, মানে প্রেজেন্ট হয়ে থাকে হচ্ছে রাইবোজোমের ভেতরে প্রেজেন্ট থাকে, সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস করতে হেল্প করে। এই যে এমআরএনএ বাইন্ড করবে, সেই এমআরএনএ বাইন্ডিং এ হেল্প করে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এমআরএনএ। এমআরএনএ এর মধ্যে কি প্রেজেন্ট থাকে, কোডন প্রেজেন্ট থাকে। তাহলে এই যে কোডন সিকোয়েন্স, সেই কোডন সিকোয়েন্স অনুযায়ী প্রোটিনটা সিনথেসিস হবে। তাহলে প্রোটিন সিনথেসিসের জন্য যে কোডনগুলো প্রেজেন্ট থাকে সেগুলো মেনলি এমআরএনএ এর উপর প্রেজেন্ট থাকে। আর টিআরএনএ এর কাজ কি, টিআরএনএ এর কাজ হচ্ছে যে এই যে এমআরএনএ এর মধ্যে কোডন প্রেজেন্ট আছে, সেই কোডনের মধ্যে, মানে কোডন কোন অ্যামিনো অ্যাসিডকে কোড করবে, সেই অ্যামিনো অ্যাসিডকে ধরে নিয়ে আসার কাজ হচ্ছে টিআরএনএ। কারণ কি, এই কোডনের সাথে কমপ্লিমেন্টারি অ্যান্টিকোডন প্রেজেন্ট আছে হচ্ছে টিআরএনএ এর মধ্যে। এটা যদি টিআরএনএ হয়, এই টিআরএনএ এর মধ্যে কি প্রেজেন্ট আছে, অ্যান্টিকোডন প্রেজেন্ট আছে। আর এমআরএনএ এর মধ্যে কি প্রেজেন্ট আছে, কোডন প্রেজেন্ট আছে। এবার এই কোডন তার সাথেই বাইন্ড, এই কোডন এর কমপ্লিমেন্টারি বেস পেয়ারের সাথেই বাইন্ড করবে, যেটা টিআরএনএ এর মধ্যে প্রেজেন্ট আছে। আর এই
এই যে অ্যান্টিকোডন, সেই অ্যান্টিকোডনের উপর ডিপেন্ড করে এখানে স্পেসিফিক টিআরএনএ এসে বাইন্ড করবে। তাহলে এই জিনিসটা এখানে দেখাচ্ছে যে প্রথমে কি হয়, প্রথমে এই যে রাইবোজোমের মধ্যে 3টে সাইট থাকে। একটা সাইটকে বলা হয় হচ্ছে ই সাইট, তারপরের সাইটকে মাঝের সাইটকে বলা হয় হচ্ছে পি সাইট, আর তারপরে যে সাইটটা থাকে তাকে বলা হয় হচ্ছে এ সাইট। ঠিক আছে, এবার প্রথম যে টিআরএনটা আসবে, মানে প্রথম যে টিআরএনটা আসবে সে যে আচ্ছা, প্রথম যে কোডন, স্টার্ট কোডন, সেটা কি বলেছিলাম এইউজি হবে, যেটা এমআইএন এর মধ্যে প্রেজেন্ট আছে। তাহলে এই যে টিআরএনএ আসবে, সেই টিআরএনএর সাথে যে অ্যামিনো অ্যাসিড প্রেজেন্ট থাকবে সেটা কি হবে, সেটা মিথিওনিন হবে। তো ফার্স্ট যে অ্যামিনো অ্যাসাইল টিআরএনটা এসে বসে সেটা হচ্ছে এই পি সাইডের ওপর বসলো। নেক্সট কি হলো, নেক্সট যে টিআরএনএ আসবে সেগুলো সব এ সাইটের মধ্যে এসে বসবে। এই যে টিআরএনএ যার সাথে অ্যামিনো অ্যাসিড অ্যাটাচ আছে, এই টিআরএনএ কে বলা হয় হচ্ছে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ। এই অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ বারবার এই আর্মের উপর এই যে সাইট এ সাইট এখানে এসে বসে, তাই জন্য এই সাইটের নাম হচ্ছে এ সাইট বা এক্সেপ্টর সাইটও একে বলা হয়। টিআরএনএ অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ এক্সেপ্টর সাইট। কারণ কি, প্রথম টিআরএনএ বাদ দিয়ে নেক্সট সব টিআরএনএ এই এ সাইটের উপরেই এসে বসবে। এখানে দেখো এ সাইটের উপর সেকেন্ড টিআরএনএ বসে গেছে। বসে যাওয়ার পর সে কি করবে, তার যে অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিড গুলো পরপর বাইন্ড করে পরে তো একটা লং পলিপেপটাইড চেন হবে। তো এই অ্যামিনো অ্যাসিড গুলো বাইন্ড করার জন্য কি হবে, ফার্স্ট যে টিআরএনএটা ছিল সেই টিআরএনএ তার অ্যামিনো অ্যাসিডকে নেক্সট টিআরএনএ কে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর কি হলো, তাদের মাঝে বন্ড ফর্মেশন হলো, পেপটাইড বন্ড ফর্মেশন হয়েছে। নেক্সট কি জিনিস হয়, নেক্সট হয় হচ্ছে এই যে রাইবোজোম, এই রাইবোজোমটা স্লাইড করে। রাইবোজোম যদি এদিকে সরে যায় তখন কি হয়, পি সাইটের মধ্যে যে টিআরএনএ আছে সে চলে আসবে হচ্ছে ই সাইটের মধ্যে, আর এ সাইটের মধ্যে যে টিআরএনএ প্রেজেন্ট আছে সে আসবে হচ্ছে পি সাইটের মধ্যে। এবার এরকম ভাবে যখন আসবে তখন কি দেখা দেবে যে এই যে পি সাইটে যে টিআরএনএ তোমরা দেখছো তার সাথে কিন্তু কোনো অ্যামিনো অ্যাসিড এখানে অ্যাটাচ নেই। সেই টিআরএনএটা কি হলো, ই সাইটে এলো, এসে পরে এখান থেকে বাইরে বেরিয়ে চলে গেল। তাই জন্য এই সাইটকে এক্সিট সাইট বলা হয়। আর এই এ সাইটে যে টিআরএনএ আছে তার সাথে দেখো যে দুটো অ্যামিনো অ্যাসিড বাইন্ড করা আছে। এই টিআরএনএটা এসে বসবে হচ্ছে পি সাইটের মধ্যে, মানে এখানে বসবে। এখানে দেখো বসে আছে, এখানে কি হয়েছে, এই পলিপেপটাইড চেন বাইন্ড করা টিআরএনএটা এখানে বসে আছে। তাই জন্য এখানে এই যে সাইটটা যেখানে বসে আছে সেটাকে নাম হচ্ছে পি সাইট। পি সাইটকে বলা হয় হচ্ছে পেপটাইডাল টিআরএনএ বাইন্ডিং সাইট। ঠিক আছে, যেহেতু এই পেপটাইড বন্ডগুলো ফর্ম হয়েছে অ্যামিনো অ্যাসিডের মধ্যে এবং এই টিআরএনএটা এখানে এসে বাইন্ড করে, তাই জন্য একে বলা হয় হচ্ছে পেপটাইডাল টিআরএনএ বাইন্ডিং সাইট। বোঝা গেছে এটা? কারো প্রবলেম হয়েছে বুঝতে? না ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে এটা মেনলি তোমরা যখন ট্রান্সলেশন পড়বে তখন আরো ডিটেলসে পড়বে, ভেতরে অনেক ফ্যাক্টরস ইউজ হয়েছে। তাহলে এই যে আমরা 3টে এমআরএনএ পড়লাম, এই 3টে এমআরএনএ এই ট্রান্সলেশনে ইনভলভ আছে। নেক্সট দেখো আরো কিছু কিছু এমআরএনএ প্রেজেন্ট আছে, যেমন হচ্ছে এখানে অনেকগুলো এমআরএনএ কথা বলা হয়, যেমন হচ্ছে যে মেসেঞ্জার এমআরএনএ বা এমআরএনএ। আচ্ছা, এমআরএনএ বলছিলাম না আমি, আরএনএ হবে। এখানে আরো অনেক কিছু আরএনএ কথা বলা আছে, যেমন ফার্স্টের কি বলেছে যে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ এর ফাংশন কি হচ্ছে, যে ট্রান্সফার জেনেটিক ইনফরমেশন ফ্রম জিনস টু রাইবোজোম টু সিনথেসিস প্রোটিন। তাহলে কি করে, যে জেনেটিক ইনফরমেশন যেটা থাকে, মানে যেটা হচ্ছে কোডন, সেই কোডনের মধ্যে জেনেটিক ইনফরমেশন থাকে, সেই জেনেটিক ইনফরমেশনকে প্রোটিন সিনথেসিসে হেল্প করে। নেক্সট যে আরএনএ আছে সেটা হচ্ছে হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ, এটাকে বলা হয় হচ্ছে এইজেন আরএনএ। এটা মেনলি প্রিকর্সর আরএনএ অফ এমআরএনএ অ্যান্ড আদার্স আরএনএ। মানে প্রথমে যে প্রিম্যাচিওর এমআরএনএটা প্রডিউস হয় সেই প্রথমে যে প্রিম্যাচিওর আরএনএটা প্রডিউস হয় সেই আরএনএ থেকে বারবার মডিফিকেশন হয়ে পরে অনেক কিছু এমআরএনএ তৈরি হয়। প্রথম যে তৈরি হলো সেইটাকে বলা হয় হচ্ছে এইজেন আরএনএ।
নেক্সট তারপর কি আসছে যে ট্রান্সফার আয়নে। ট্রান্সফার আয়নের মধ্যে কি বলছে যে ট্রান্সফার অ্যামিনো অ্যাসিড টু এমআরএনএ ফর ফর প্রোটিন বায়োসিনথেসিস। ট্রান্সফার আয়নে কি করে, যে অ্যামিনো অ্যাসিড গুলোকে নিয়ে আসে এমআরএনএ এর সাথে এমআরএনএ এর মধ্যে প্রোটিন বায়োসিনথেসিস করার জন্য। ঠিক আছে। নেক্সট আসছে রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ কি হচ্ছে, যে প্রোভাইড স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক অফ রাইবোজোম। রাইবোজোমের যে স্ট্রাকচারটা সেটা গঠন করতে হেল্প করে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। তারপর আসছে স্মল নিউক্লিয়ার আরএনএ বা এসএন আরএনএ। এই এসএন আরএনএ ইনভলভ থাকে এমআরএনএ প্রসেসিং এর ক্ষেত্রে। ঠিক আছে। এমআরএনএ যখন প্রসেসিং হবে, মানে এমআরএনএ যখন ক্লিভেজে দরকার হবে, ফার্দার মডিফিকেশনের দরকার হবে, তখন সেই সব জিনিস করবে হচ্ছে স্মল নিউক্লিয়ার আরএনএ। তারপরে যেটা আসছে যে স্মল নিউক্লিওলার আরএনএ, এটাকে এসএনও আরএনএ বলা হয়। এটা কি করে, যে এর আগেরটা ছিল হচ্ছে এমআরএনএ প্রসেসিং, আর এটা হবে হচ্ছে আরআরএনএ প্রসেসিং এর জন্য হেল্প করছে। কি বলছে, প্লেজ এ রোল ইন প্রসেসিং অফ আরআরএনএ মলিকুলস। মানে স্মল নিউক্লিয়ার আরএনএ এমআরএনএ প্রসেসিং এর জন্য হেল্প করছে, আর স্মল নিউক্লিওলার আরএনএ আরআরএনএ প্রসেসিং এর জন্য হেল্প করে। তারপর যেটা আছে সেটা হচ্ছে স্মল সাইটোপ্লাজমিক আরএনএ বা এসসি আরএনএ। এই আরএনএ হচ্ছে ইনভলভ ইন দ্য সিক্রেশন অফ প্রোটিন ফর এক্সপোর্ট। কোন প্রোটিন কোথায় এক্সপোর্ট হবে সেই সিলেকশন করে হচ্ছে এই এসসি আরএনএ। ঠিক আছে। প্রোটিনের ডিফারেন্ট জায়গাতে তাদের কাজ অনুযায়ী এক্সপোর্ট হয়, সেই এক্সপোর্টের সময় এই আরএনএ সেটাকে সিলেক্ট করে বলবে যে কোথায় কে যাবে। নেক্সট আসছে হচ্ছে ট্রান্সফার ম্যাসেঞ্জার আরএনএ। ট্রান্সফার ম্যাসেঞ্জার আরএনএ কে কি বলা হয়, টিএম আরএনএ বলা হয়। এটা মোস্টলি ব্যাকটেরিয়ার মধ্যে প্রেজেন্ট থাকে। কি করে, অ্যাড শর্ট পলিপেপটাইড ট্যাগস টু প্রোটিন টু ফ্যাসিলিটেট দ্য ডিগ্রেডেশন অফ ইনকারেক্টলি সিনথেসিস প্রোটিন। মানে সেলের মধ্যে কখনো কখনো ইনকারেক্টলি কোনো প্রোটিন সিনথেসিস হয়ে যায়, বা কোনো মিসফোল্ডেড প্রোটিন সিনথেসিস হয়ে যায়, সেই প্রোটিনগুলো কি হয়, ডিগ্রেডেশনের দরকার পড়ে। এবার কোন প্রোটিনের ডিগ্রেডেশনের দরকার আছে, কোন প্রোটিনের ডিগ্রেডেশনের দরকার নেই, সেটাকে সিলেকশন, মানে সেটার সাথে হচ্ছে সেটা মানে যে প্রোটিন ডিগ্রেডেশন দরকার আছে সেই প্রোটিনের সাথে পেপটাইড ট্যাগ করে দেয় হচ্ছে এই ট্রান্সফার মেসেঞ্জার আরএনএ। পেপটাইড ট্যাগ করার জন্য কি হবে, সেটা অনেক বেশি ফ্যাসিলিটেট হয়ে যাবে ডিগ্রেডেশনের জন্য। আচ্ছা, এতদূর কারো কোনো প্রবলেম আছে? না। আচ্ছা, তারপর যেটা আসছে যে ক্যাটালাইটিক আয়নেজ। ক্যাটালাইটিক আয়নেজকে রাইবোজাইমও বলা হয়। ঠিক আছে। আমরা এনজাইম যেটা মেনলি জানি যে এনজাইম হচ্ছে প্রোটিন থেকে তৈরি হয়, বাট কিছু কিছু এনজাইম আছে যেগুলো আরএনএ থেকেও তৈরি হয়। ঠিক আছে। সেই সব এনজাইমকে বলা হয় হচ্ছে রাইবোজাইম। মানে এই সব আরএনএ গুলো ক্যাটালাইসিস করতে হেল্প করে। তো এইসব জিনিসগুলোকে বলা হয় হচ্ছে বায়োক্যাটালিস্ট বলা হয়, যেগুলো হচ্ছে রাইবোজাইম বলছে। ইন সার্টেন In certain instances, the RNA component of ribonucleoprotein is catalytically active. কখনো কখনো কি দেখা যায় যে এই আরএনএ গুলো সেগুলো হচ্ছে রাইবোনিউক্লিওপ্রোটিন, মানে হচ্ছে প্রোটিনের সাথে যখন আরএনএ অ্যাসোসিয়েট হয়ে যায় তখন তার মধ্যে কিছু ক্যাটালাইটিক্যালি অ্যাক্টিভ পোর্শন হয়ে যায়। সেই সব পোর্শনকে বলা হয় হচ্ছে রাইবোজাইম। মানে আরএনএ আছে তার সাথে প্রোটিন বাইন্ড করে এটা এখন ক্যাটালাইটিক্যালি অ্যাক্টিভ হয়ে গেছে, মানে এনজাইমের মতো কাজ করছে, তাই জন্য একে রাইবোজাইম বলা হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আরএনএস পি বা রাইবোনিউক্লিয়াস পি। আরএনএস পি বা রাইবোনিউক্লিয়াস পি হচ্ছে একটা রাইবোজাইম। কি বলছে, ইট ইজ রাইবোজাইম কন্টেনিং প্রোটিন অ্যান্ড আরএনএ কম্পোনেন্ট। ইট ক্লিভস টিআরএনএ প্রিকরসর টু জেনারেট ম্যাচিওর টিআরএনএ মলিকুলস। কি করে, এই যে রাইবোজাইমটা আছে সে কি করে, যে টিআরএনএ প্রিকরসরকে, মানে আরএনএ প্রথমে প্রিকরসর আরএনএ তৈরি হয়, যেমন হচ্ছে টিআরএনএ প্রিকরসর আরএনএ আছে, এই প্রিকরসর আরএনএ কে কাট করে ম্যাচিওর টিআরএনএ তে পরিণত করে হচ্ছে এই রাইবোজাইম, মানে আরএনএস পি। আরএনএস পি হচ্ছে টিআরএনএ প্রিকরসরকে ম্যাচিওর টিআরএনএ তে পরিণত করে। তারপর কি বলছে যে আরএনএ মলিকুলস আর নোন টু অ্যাডপ্ট টার্সিয়ারি স্ট্রাকচার জাস্ট লাইক প্রোটিন।
এবার আয়নের মধ্যে যদি কমপ্লিমেন্টারি বেস পেয়ার অনেক বেশি পরিমাণে প্রেজেন্ট থাকে তখন সেটা কি টারশিয়ারি স্ট্রাকচার ফর্ম করবে, যেমন টিআরএনএ ফর্ম করছে। এবার আরো বেশি প্রেজেন্ট থাকলে সেটা অনেক বেশি টারশিয়ারি স্ট্রাকচার ফর্ম করবে। দ্য স্পেসিফিক কনফর্মেশন অফ আয়নে মে বি রেসপন্সিবল ফর ইটস ফাংশন অ্যাজ বায়োক্যাটালিস্ট। ঠিক আছে, এরকম ভাবে টারশিয়ারি স্ট্রাকচার ফর্ম করলে সেটা এনজাইম হিসেবে কাজ করে, যেটা হচ্ছে বায়োক্যাটালিস্ট বলছে। It is believed that ribozymes were functioning as catalysts before the occurrence of protein enzyme during the course of evolution. এটা মনে করা হয় যে ইভলিউশনের মানে আমাদের সেলের প্রথম দিকে এই রাইবোজাইমরাই এনজাইমের কাজ করত, যখন এনজাইম তৈরি হয়নি তখন। তারপর ধীরে ধীরে এনজাইম এসছে, মানে প্রোটিন এনজাইম এসছে, সেই প্রোটিন এনজাইম এসে আরো বেশি ভালো করে কাজগুলো করে দিয়েছে, তাই জন্য এখানে রাইবোজাইমের যে দরকারটা সেটা কম হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিছু কিছু রাইবোজাইমের কথা বলা আছে, যেমন হচ্ছে আরআরএনএ। এই আরআরএনএ কি করছে যে পেপটাইড বন্ড ফরমেশন ইন প্রোটিন সিনথেসিস, এটা হচ্ছে পেপটাইড বন্ড ফরমেশনে হেল্প করে প্রোটিন সিনথেসিসের সময়। দেন আছে হচ্ছে আইএনএস পি। আইএনএস পি কি করে, যে টি আরএনএ আছে সেটাকে ক্লিভ করে, প্রিকসর টি আরএনএ কে কি বলছে আয়নিক ক্লিভেজ অ্যান্ড লাইগেশন, মানে ক্লিভও করে আর তার সাথে সাথে লাইগেশনও করে। লাইগেশন বলতে যে জোড়া লাগানো নিউক্লিওটাইড যেটা হচ্ছে মাঝে যদি ফাঁকা থাকে সেই ফাঁকা নিউক্লিওটাইডের জায়গায় গ্লু এর মতো কাজ করে, সেটাকে লাইগেশন বলা হয়। নেক্সট আছে হচ্ছে সেলফ স্প্লাইসিং আরএনএ, যেটা হচ্ছে ডিএনএ ক্লিভ করতে হেল্প করে, ডিএনএ ক্লিভেজে। দেন আসছে আরএনএস অফ স্প্লাইসিওজোম। স্প্লাইসিওজোমের আরএনএ স্প্লাইসিং এর কাজে লাগে। দেন আসছে ইনভিট্রো সিলেক্টেড আরএনএস, আরএনএ পলিমারেজ, মানে কি বলছে যে ইনভিট্রো আমরা আরএনএ মানে রাইবোজাইম আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, সেগুলোকে রিকম্বিনেন্ট রাইবোজাইম বা আর রাইবোজাইম বলা হয়। এই আর রাইবোজাইম আমরা আর্টিফিশিয়ালি ল্যাবের মধ্যে তৈরি করতে পারি। এবার এগুলোকে অনেক আমরা আমাদের ডিজিজ কিওর করতে কাজে লাগাতে পারি। কিছু কিছু ডিজিজ আছে যেগুলো আয়রন থেকেই তৈরি হয়। ঠিক আছে, মানে সেখানে কিছু আয়রনের মধ্যে ফল্ট আছে, সেই ফল্টের জন্য কিছু ফল্টি প্রোটিন সিনথেসিস হচ্ছে। এবার আমরা যদি এই রাইবোজাইম গুলো ইউজ করি এই আয়রনকে ডিগ্রেড করার জন্য বা কিওর করার জন্য, তখন এখানে যে আমাদের যে ডিজিজটা তৈরি হচ্ছিল প্রোটিনের জন্য সেই ডিজিজটাও কিওর হয়ে যাবে। তো এই আর রাইবোজাইমকে আমরা ইউজ করতে পারি ডিজিজ কিওরের জন্য। ঠিক আছে, আচ্ছা এটা এখানে দেওয়া আছে যে রিকম্বিনেন্ট রাইবোজাইম বা আর রাইবোজাইম হবে এখানে। তো কি বলছে যে it is now possible to design recombinant ribozyme that will cleave any RNA। ঠিক আছে, রিকম্বিনেন্ট রাইবোজাইম হচ্ছে ক্লিভ করে আরএনএ কে। These ribozymes are now being considered as therapeutic agent to cure disease. Theoretically, it is possible to selectively degrade faulty RNAs, matured or improperly expressed RNA in disease by our ribosome. This way, specific RNAs can be eliminated from the cell and that will help to inhibit the disease process। মানে বুঝতে পারলে তো, যে এটা ধরো সেল আছে, সেলের মধ্যে কোনো ফল্টি আরএনএ আছে, তো এই আর রাইবোজাইম কি করে এই ফল্টি আরএনএ কে সিলেক্ট করে ডিগ্রেড করে দেয়। ডিগ্রেড করে দেওয়ার জন্য এই আরএনএ থেকে যে ডিজিজটা তৈরি হচ্ছিল সেই ডিজিজটা তৈরি হয় না। তো এরকম ভাবে এটাকে আমরা থেরাপিউটিক কাজে ইউজ করতে পারি। আচ্ছা, এতদূর বোঝা গেছে? কোনো প্রবলেম আছে কারো? না ম্যাম। আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে অর্গানাইজেশন অফ ডিএনএ ইন সেল। এবার আমাদের ডিএনএ আমাদের সেলের মধ্যে যে নিউক্লিয়াস আছে সে নিউক্লিয়াস সেলেরই তো যে সাইজ সেটা তো খুব স্মল হয়, তার মধ্যে যে নিউক্লিয়াস আছে তার সাইজও অনেক স্মল হবে। এবার
ডিএনএ যে লেন্থ সেটা অনেক বেশি হয়, ডিএনএ যে লেন্থ হয় সেটা অ্যাপ্রক্সিমেটলি 2.2 মিটার হয়, আর নিউক্লিয়াসে যেটা থাকে, যেটা ডায়ামিটার থাকে, সেটা হচ্ছে 1 মাইক্রোমিটার। ঠিক আছে, এবার এত লম্বা ডিএনএ কে নিউক্লিয়াসের মধ্যে প্যাক করার জন্য তাকে অনেক কমপ্লেক্সলি প্যাক করতে হয়। তো এই প্যাক করার জন্য যে মেকানিজম ফলো হয় সেটা একটু দেখে নাও এখানে, যে কি বলছে যে as already stated, the double-stranded DNA helix in each chromosome has a length that is 1,000 times the diameter of nucleus. For instance, in human, a 2-meter long DNA is packed in a nucleus of about 10 micrometer diameter. মানে 2 মিটার লং ডিএনএ হচ্ছে 10 মাইক্রোমিটার ডায়ামিটার হচ্ছে ডিএনএ এর মধ্যে প্যাক হয়। এবার এত লম্বা ডিএনএ কে প্যাক হওয়ার জন্য মাঝে অনেক কিছু ফরমেশন হয়, যেমন এখানে নিউক্লিওজোম ফরমেশন হয়। ঠিক আছে, এরকম ভাবে হিস্টোন প্রোটিন এর ফরমেশনের থ্রুতে এই যে এত লম্বা ডিএনএ খুব ইজিলি এই ক্রোমোজোমের মধ্যে কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করে প্যাকড হতে পারে। কিভাবে হচ্ছে সেটা দেখো। তোমরা হিস্টোন প্রোটিনের নাম শুনেছো নিশ্চয়ই, যেটা ডিএনএ প্যাকেজিং এ হেল্প করে। এবার এই হিস্টোন প্রোটিনগুলো বেসিক নেচারে হয়, আর এগুলো হচ্ছে পজিটিভলি চার্জ হয়। আর ডিএনএ চার্জ কি? ডিএনএ যেটা হয় তার মধ্যে নেগেটিভ চার্জ থাকে, কারণ কি ফসফেট প্রেজেন্ট থাকে, ফসফেটের মধ্যে নেগেটিভ চার্জ প্রেজেন্ট থাকে বলে ডিএনএ চার্জও হচ্ছে নেগেটিভ হয়। তো এই ডিএনএ গুলো ইজিলি এই পজিটিভলি চার্জ হিস্টোন প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে। ঠিক আছে, এবার এই বাইন্ড করার কিছু রুল আছে। একটা স্পেসিফিক সিকোয়েন্সই বাইন্ড করতে পারবে এই হিস্টোন প্রোটিনের সাথে। ঠিক আছে, তার থেকে বেশিও পারবে না, কমও পারবে না। এবার কি বলছে যে এটা যদি ডিএনএ হয়, ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ তোমরা ভেবে নাও, এই ডিএনএ হচ্ছে এই হিস্টোন প্রোটিনের চারপাশে অ্যাপ্রক্সিমেটলি দুবার পাক খাওয়ায়, দুবার টার্ন করে। ঠিক আছে, এই ডট লাইন মানে ওই যে হিস্টোন তার পেছন দিকে এই ডিএনএটা গেছে। ঠিক আছে, এরকম ভাবে দুবার সেটা ব্যান্ড খাওয়ানোর পর সেটা হচ্ছে এখান দিয়ে বেরিয়ে যায়। এই যে দুবার প্যাচ খেলো, এখানে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 146 বেস পেয়ার প্রেজেন্ট থাকে। আর এই যে বাইরে চলে এলো, এই বাইরে অ্যাপ্রক্সিমেটলি 54 বেস পেয়ার প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এই হিস্টোনের দুটো ভাগ আছে। এটা হচ্ছে যে রাউন্ড স্ট্রাকচারটা দেখছো, এটাকে বলা হয় হচ্ছে হিস্টোন কোর। হিস্টোনে আরেকটা পার্ট প্রেজেন্ট থাকে হচ্ছে এই কোরের বাইরে, এটাকে বলা হয় হচ্ছে H1 হিস্টোন। H1 হিস্টোন প্রোটিন। এবার এই হিস্টোন কোর এর মধ্যে অনেকগুলো হিস্টোন প্রোটিন প্রেজেন্ট থাকে, সেগুলো হচ্ছে H2A, H2B, H3 আর হচ্ছে H4। এই হিস্টোন প্রোটিনগুলো প্রেজেন্ট থাকে এই কোরের মধ্যে, যার মধ্যে এই সবগুলোই দুটো দুটো করে প্রেজেন্ট থাকে। তাহলে টোটাল কতগুলো হিস্টোন প্রোটিন হলো? টোটাল হচ্ছে 5 রকমের হিস্টোন প্রোটিন হলো, যেটা হচ্ছে H1, H2A, H2B, H3 আর H4। এই 5 রকমের হিস্টোন প্রোটিন আছে, যার মধ্যে এই চারটে আছে হচ্ছে দুটো করে,
আর H1 আছে হচ্ছে একটা। এবার এই যে হিস্টোন কোর, এখানে এই দুটো দুটো করে মানে হচ্ছে টোটাল হচ্ছে 8টা হিস্টোন প্রোটিন প্রেজেন্ট আছে বলে, 8 মলিকুলস প্রেজেন্ট আছে বলে একে বলা হয় হচ্ছে হিস্টোন অক্টামার। ঠিক আছে, এবার এই যে ডিএনএটা প্রেজেন্ট আছে, এই যে ডিএনএটা প্রেজেন্ট আছে এই হিস্টোন কোরের বাইরে, এই ডিএনএ কে বলা হয় হচ্ছে লিঙ্কার ডিএনএ। একে স্পেশাল ডিএনএও বলা হয়, আর ইন্টারব্রিডও বলা হয়। ঠিক আছে, এবার এখানে যে প্রোটিনগুলো প্রেজেন্ট থাকে, এখানেও কিছু প্রোটিন প্রেজেন্ট থাকে, সেগুলোকে বলা হয় হচ্ছে নন হিস্টোন প্রোটিন। এবার তোমরা এখানে দেখো যে এখানে এই যে পুরো স্ট্রাকচারটা ফর্ম হলো, এই পুরো স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে নিউক্লিওজোম। নিউক্লিওজোম বলা হয়। এবার নিউক্লিওজোমের মধ্যে কতগুলো বেস পেয়ার তাহলে প্রেজেন্ট আছে? 146 প্লাস 54, মানে অ্যাপ্রক্সিমেটলি এখানে 200 বেস পেয়ার প্রেজেন্ট থাকে। ঠিক আছে, আর এখানে কতগুলো টার্ন প্রেজেন্ট থাকে নিউক্লিওজোমের মধ্যে? সেটা অ্যাপ্রক্সিমেটলি দুবার টার্ন খায় এরকম মনে করা হয়, বাট এটা যদি আরো বেশি ডিটেলসে বলা হয় তাহলে টার্ন হচ্ছে 1.75 টার্ন হয়। ঠিক আছে, পুরোপুরি দুটো টার্ন হয় না, 1.75 টার্ন হয়। আচ্ছা, এতদূর বোঝা গেছে? কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম। আচ্ছা, এবার যদি আরেকটু বলে দিই আমি এখানে, এই যে হিস্টোনগুলো, এই হিস্টোনগুলো পজিটিভলি চার্জ বললাম। এবার পজিটিভলি চার্জ কেন? কারণ কি এর মধ্যে পজিটিভলি চার্জড অ্যামিনো অ্যাসিড প্রেজেন্ট থাকে, যেমন H2A। H2A এর মধ্যে প্রেজেন্ট থাকে হচ্ছে স্লাইটলি নয়, এখানে প্রেজেন্ট থাকে হচ্ছে রিচ নয়। আচ্ছা, প্রথমে H1 থেকে শুরু করি। যে H1 প্রোটিন, এর মধ্যে এটা রিচ থাকে হচ্ছে লাইসিনে। ঠিক আছে, তারপরে আসছে হচ্ছে H2A। H2A আর H2B এই দুটো হিস্টোন প্রোটিনই হচ্ছে স্লাইটলি রিচ থাকে হচ্ছে লাইসিন। আর H3 আর H4 এই দুটো প্রোটিন হচ্ছে রিচ থাকে হচ্ছে আর্জিনিন। ঠিক আছে, এই অ্যামিনো অ্যাসিড গুলো এখানে বেশি পরিমাণে থাকে। এবার এই যে হিস্টোন, এই যে নিউক্লিওজোমটা ফর্ম হলো, এই নিউক্লিওজোমটা এরপরে আরো বেশি কমপ্লেক্স স্ট্রাকচার ফর্ম করবে। আচ্ছা, আগে নিউক্লিওজোমটা দেখে নাও যে কি বলছে। কি বলছে? ইন দ্য ইউক্যারিওটিক সেল দ্য ডিএনএ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ভেরিয়াস প্রোটিন টু ফর্ম ক্রোমাটিন হুইচ দেন gets organized into complex structure, namely হচ্ছে ক্রোমোজোম। The DNA double helix is wrapped around the core protein, namely হচ্ছে হিস্টোন। এই যে ডিএনএ ডবল হেলিক্সটা আছে, এটা কি হয়? র্যাপ করে হচ্ছে কোর প্রোটিন, যেটাকে হচ্ছে ডিএনএ হিস্টোন প্রোটিন বলা হয়, হুইচ ইজ বেসিক ইন নেচার। বেসিক কেন? কারণ কি এর মধ্যে পজিটিভলি চার্জড অ্যামিনো অ্যাসিড প্রেজেন্ট থাকে।
দ্য কোর ইজ কম্পোজড অফ 2 molecules of histone. দুটো করে কি মলিকুলস প্রেজেন্ট থাকে? H2A, H2B, H3 আর H4 মলিকুলস প্রেজেন্ট থাকে। Each core with 2 terms of DNA wrapped around it is termed as nucleosome, the basic unit of chromatin. এই নিউক্লিওজোমকেই ক্রোমাটিনের বেসিক ইউনিট বলা হয়। তারপর কি বলছে যে নিউক্লিওজোম আর সেপারেটেড বাই স্পেশাল ডিএনএ to which histone H1 is attached. মানে এখানে যে ডিএনএটা বললাম সেটাকে বলছে হচ্ছে স্পেশাল ডিএনএ বা লিঙ্কার ডিএনএ। এই লিঙ্কার ডিএনএ দিয়ে পরবর্তী যে নিউক্লিওজোম হবে, এর পরেও তো আরো ডিএনএ আছে, এই তারপর ডিএনএ তারপরে আরেকটা হিস্টোনের সাথে বাইন্ড করবে। তো এই লিঙ্কার ডিএনএ দিয়েই তারা একে অপরের থেকে আলাদা থাকে। আর এই লিঙ্কার ডিএনএ এর মধ্যেই এই H1 হিস্টোন প্রোটিনও প্রেজেন্ট থাকে। এই যে H1 হিস্টোন প্রোটিন আছে, এই H1 হিস্টোন প্রোটিনও প্রেজেন্ট থাকে। This continuous string of nucleosome represent beads on string form. এই যে ফর্মটা হয় সেটাকে বলা হয় হচ্ছে beads on a string. Form of chromatin is termed as 10 nanometer fiber. আচ্ছা, এই 10 nanometer ফাইবারটা পরে বোঝাচ্ছি তোমাদের। এখানে দেখে নাও যে এরপর কি হয়। এই যে আমরা এতক্ষণ নিউক্লিওজোম ফর্ম করলাম, এই নিউক্লিওজোমটা আস্তে আস্তে আরো কমপ্লেক্স স্ট্রাকচার ফর্ম করবে। যেমন এখানে প্রথমে ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ আছে, ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ ছিল। এই ডিএনএ তারপর কি করলো? হিস্টোন প্রোটিনের সাথে বাইন্ড করলো। এটা যদি হিস্টোন প্রোটিন হয় তাহলে কি হচ্ছে? এই ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ পরে গিয়ে হিস্টোন প্রোটিনের চারপাশে প্রায় দুবার প্যাচ খেয়ে পরে বাইরে চলে এলো। এই যে স্ট্রাকচারটা ফর্ম করলো এটাকে আমরা বলছিলাম হচ্ছে নিউক্লিওজোম। দেন কি হলো? এই যে নিউক্লিওজোম স্ট্রাকচার ফর্ম হলো, এই নিউক্লিওজোম গুলো আবার নিজেরাই আরো অনেক নিউক্লিওজোমের সাথে বাইন্ড করবে। মানে এখানে একটা হিস্টোন ছিল, এই হিস্টোন গুলো আরো অনেক হিস্টোন একে অপরের সাথে বাইন্ড করে পরে আরো কমপ্লেক্স একটা স্ট্রাকচার তৈরি করবে, যেখানে 6টা হিস্টোন প্রোটিন থাকবে। এই ডিএনএ এখান থেকে বেরিয়ে এরকম ভাবে দুবার প্রায় পাক খেতে খেতে হিস্টোনের চারপাশে গিয়ে আরো একটা কমপ্লেক্স স্ট্রাকচার ফর্ম হলো। এই যে কমপ্লেক্স স্ট্রাকচার ফর্ম হলো একে বলা হয় হচ্ছে সোলিনয়েড। ঠিক আছে, এখানে যে আচ্ছা পুরোটা করে নি তারপর দেখাচ্ছি। এই কমপ্লেক্স স্ট্রাকচারটা আরো কনডেন্স হয়ে পড়ে, আরো কনডেন্স স্ট্রাকচার ফর্ম করে, যার মধ্যে এখানে এই স্ট্রাকচার গুলো ফর্ম আছে, মানে এই হিস্টোন গুলো প্রেজেন্ট আছে। এরকম ভাবে গুটি গুটি আরো কমপ্লেক্স স্ট্রাকচার ফর্ম করে, যাকে বলা হয় হচ্ছে স্ক্যাফোল্ড। এখানে প্রোটিনও প্রেজেন্ট থাকে, এখানে অনেক প্রোটিন প্রেজেন্ট থাকে, যেকে হচ্ছে স্ক্যাফোল্ড প্রোটিনও বলা হয়। এটা হচ্ছে স্ক্যাফোল্ড অ্যাটাচমেন্ট এরিয়া। নেক্সট এগুলো আরো কনডেন্স ফর্ম হয়ে কি তৈরি করে? ক্রোমোজোম তৈরি করে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রোমোজোম, যেটা হচ্ছে মেটাফেজে খুব ভালোভাবে দেখা যায়, মেটাফেজ ক্রোমোজোম। এবার এদের যে ডায়ামিটার গুলো সেটা দেখে নাও। এটা হচ্ছে ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ। এই নিউক্লিওসোমের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 11 ন্যানোমিটার ডায়ামিটারে হয়। তারপর হচ্ছে এটা 30 ন্যানোমিটার হয়। এখানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 300 ন্যানোমিটার ডিএনএ থাকে।
আর এখানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1400 ন্যানোমিটার ডিএনএ থাকে। ঠিক আছে, এখানে কারো কোনো প্রবলেম আছে? বোঝা গেছে এটা? আমি কি আরেকবার বুঝিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে। এখানে কি বলছে যে আগের একটা লাইন বাদ গেল, যে কি বলছে, দিস কন্টিনিউয়াস স্ট্রিং অফ নিউক্লিওজোম রিপ্রেজেন্ট বিটস অন এ স্ট্রিং। বিটস অন এ স্ট্রিং কেন বলছে? এই যে একটা বিট আর এইগুলোকে, ডিএনএ গুলোকে স্ট্রিং বলছে। এরকম পুঁতির মালার মতো একটা স্ট্রাকচার তৈরি করে, তাই জন্য এই ধরনের স্ট্রাকচারকে বিটস অন স্ট্রিং স্ট্রাকচার বলছে। ফর্ম অফ ক্রোমাটিন ইজ টার্মড অ্যাজ 10 ন্যানোমিটার ফাইবার। এই যে নিউক্লিওসোম গুলো অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 11 ন্যানোমিটার ডায়ামিটারে হয়, তাই জন্য একে 10 ন্যানোমিটার স্ট্রাকচার 10 ন্যানোমিটার ফাইবার বলছে। The length of the DNA is considerably reduced by the formation of 10 nanometer fiber. The 10 nanometer fiber is further coiled to produce 30 nanometer fiber, which has a solenoid structure with 6 nucleosome in every turn. তো এখানে দেখো, এই 10 ন্যানোমিটারের পর কি হলো, 30 ন্যানোমিটার প্রডিউস হলো, যেটাকে বলা হচ্ছে সলিনয়েড স্ট্রাকচার, যার মধ্যে 6টা হিস্টোন প্রোটিন বা 6টা নিউক্লিওজোম থাকে। ঠিক আছে, এই নিউক্লিওজোম গুলো এখানে 6টা প্রেজেন্ট থাকে। এই জিনিসটাকে বলছে হচ্ছে সলিনয়েড। আর এই যে মেজারমেন্ট সেটা হচ্ছে 30 ন্যানোমিটার। তারপর কি বলছে, দিস 30 ন্যানোমিটার ফাইবার আর ফার্দার অর্গানাইজড ইনটু এ loops by anchoring the fiber at 80 rich region, namely scaffold associated region, to a protein called হচ্ছে scaffold। মানে এই যে সলিনয়েড স্ট্রাকচারটা হলো, তারপর এটা ফার্দার আরো একে অপরের সাথে বাইন্ড করে পরে কনডেন্স স্ট্রাকচার ফর্ম করলো, যেটাকে বলা হয় হচ্ছে স্ক্যাফোল্ড স্ট্রাকচার। এর মধ্যে এই যে প্রোটিন বললাম প্রেজেন্ট আছে, যেইগুলোকে বলা হয় হচ্ছে স্ক্যাফোল্ড প্রোটিন। তারপর বলছে যে ডিউরিং দ্য কোর্স অফ মাইটোসিস দ্য লুপ আর ফার্দার কয়েলড, দ্য ক্রোমোজোম কনডেন্স অ্যান্ড বিকাম ভিজিবল। মানে মাইটোসিস টাইমে এই লুপগুলো আরো বেশি কয়েল হয়ে যায়, আর তারপর কি হয় সেটা হচ্ছে ক্রোমোজোম ফর্ম করে, আর ক্রোমোজোম তৈরি হলে সেটা মাইক্রোস্কোপের নিচে ইজিলি ভিজিবল হয়ে যায়। আচ্ছা, নেক্সট এটা বলছে যে এবার ডিএনএ মানে আরএনএ কিছু কিছু ভাইরাসের মধ্যে প্রেজেন্ট থাকে, সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড অ্যান্ড ডবল স্ট্র্যান্ডেড ফর্মে প্রেজেন্ট থাকে। এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন এসে যায় যে কোন ভাইরাসে কি ধরনের জেনেটিক মেটেরিয়াল প্রেজেন্ট আছে। তো এগুলো দেখতে পারো তোমরা, যে প্লান্ট ভাইরাসের এক্সাম্পলে কি বলছে, যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ প্রেজেন্ট আছে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাসে, ডবল স্ট্র্যান্ডেড প্রেজেন্ট আছে হচ্ছে উন টিউমারে। অ্যানিমেল ভাইরাসের ক্ষেত্রে কি আছে, যে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ প্রেজেন্ট আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ডবল স্ট্র্যান্ড ডিএনএ প্রেজেন্ট আছে হচ্ছে রিও ভাইরাস। আর ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ প্রেজেন্ট আছে হচ্ছে MS2 অ্যান্ড F2 এর ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো দেখে রাখবে। আচ্ছা নেক্সট এই কোশ্চেনটা, আচ্ছা এত যে পড়ালাম কারো কোনো প্রবলেম আছে তো বলবো, তারপর কোশ্চেন অ্যান্সারে যাব। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো এটা মাদ্রাসায় এসেছিল, এই কোশ্চেনটা দেখো কি হবে। হিস্টোন। হ্যাঁ, এবার যেটা আমাদের যে ইউক্যারিওটিকের মধ্যে হিস্টোন প্রোটিন প্রেজেন্ট থাকে, আর প্রোক্যারিওটিকের মধ্যে নন হিস্টোন প্রোটিন প্রেজেন্ট থাকে। ঠিক আছে, নেক্সট এটা both হবে ডিএনএ আর এনএ। আর কেউ না ডিএনএ থাইমিন এটি আর এই ডিএনএ।
সেল থাকে আরএনএ হবে। ডিএনএ হ্যাঁ, এখানে বলছে যে পিরিমিডিন থাইমিন কোথায় প্রেজেন্ট থাকে, তাহলে হচ্ছে এটি আর জিসি প্রেজেন্ট থাকে হচ্ছে ডিএনএ এর মধ্যে, আর টি এর বদলে ইউ প্রেজেন্ট থাকে হচ্ছে আয়ন এর ক্ষেত্রে। তাহলে এখানে থাইমিন বলেছে, থাইমিন হচ্ছে ডিএনএ প্রেজেন্ট থাকবে। এখানে আরএনএ আরএনএ, আরএনএ তে প্রেজেন্ট আছে ইউরাসিল। নেক্সট এটা নিউক্লিয়াস নিউক্লিয়াস। হ্যাঁ, তোমরা এই জিনিসটা দেখে রাখো যে এটা যদি সেল হয়, সেলের মধ্যে একটা নিউক্লিয়াস আছে, রেপ্লিকেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন হয় হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, আর যে ট্রান্সলেশনটা হয় ওটা হয় হচ্ছে নিউক্লিয়াসের বাইরে। ঠিক আছে, তো এবার এমআরএনএ বলেছে এমআরএনএ সিনথেসিস হবে, মানে সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সক্রিপশন নিউক্লিয়াসের ভেতরে হবে। তারপর এখানে ডিএনএ ডিএনএ ডিএনএ, ডিএনএ the component of chromosome that controls heredity is ডিএনএ, ডিএনএ কন্ট্রোল করে এটা। বি হবে, অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার টু দ্য সাইট অফ সলুবল আরএনএ। হ্যাঁ, all of the হবে। হ্যাঁ, আচ্ছা, অল অফ দিস কি বলছে, টিআরএনএ অ্যাক্টস অ্যাজ অ্যাডাপ্টার মলিকুল। হ্যাঁ, অ্যাডাপ্টার মলিকুল হিসেবে কাজ করে, অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসে, মলিকুল টু ট্রান্সফার অ্যামিনো অ্যাসিড টু দ্য সাইট অফ প্রোটিন সিনথেসিস, এটাও করছে। আর এটা তো সলিউবল আয়নের মধ্যেও পড়ছে, তাহলে অল অফ দিস হবে। এটা এমআরএনএ mRNA এমআরএনএ কি বলছে, দ্য জেনেটিক ইনফরমেশন অফ প্রোটিন সিনথেসিস ইজ ক্যারিড বাই, জেনেটিক ইনফরমেশন কোথায় থাকে, মানে ওই কোডন সিকোয়েন্সটা কোথায় থাকে, সেটা হচ্ছে এমআরএনএ এর মধ্যে আছে। এটা Three prime end of arm opposite to anticodon. হ্যাঁ, বি। আর কেউ? বি হবে। হ্যাঁ, এখানে কি বলছে যে অ্যামিনো অ্যাসিড ইজ অ্যাটাচ টু দ্য টিআরএনএ বাই দ্য আর্ম। এবার অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে, টিআরএনএ ক্ষেত্রে কি বলছিলাম, এরকম ভাবে যে টিআরএনটা আছে তার মধ্যে অ্যান্টিকোডন আর্ম, কি বলছে অ্যামিনো অ্যাসিড কোথায় অ্যাটাচ হয়, অ্যামিনো অ্যাসিড তো এখানে অ্যাটাচ হয়, অ্যান্টিকোডন আর্ম, অ্যান্টিকোডন আর্ম তো এখানে আছে, তো অ্যান্টিকোডন আর্মে হয় না। এনি আর্ম, যে কোনো আর্মে তো অ্যাটাচ হতে পারবে না। ডিএইচইউ আর্ম, ডিএইচইউ আর্ম এই ডি আর্মকেই বলা হয়। ঠিক আছে, তো এখানেও অ্যাটাচ হয় না। এখানে কি বলছে, থ্রি প্রাইম এন্ড অফ আর্ম অপোজিট টু দ্য অ্যান্টিকোডন আর্ম, এখানে যে থাকে সেটা, এটা হচ্ছে যে লম্বারা থাকে যার মধ্যে যাদের সাথে অ্যামিনো অ্যাসিড এসে অ্যাটাচ হয়, সেটা হচ্ছে থ্রি প্রাইম থাকে, এটা হচ্ছে ফাইভ প্রাইম থাকে। তাহলে থ্রি প্রাইম এন্ড অফ আর্ম যেটা কি অপোজিট টু দ্য অ্যান্টিকোডন আর্ম, অ্যান্টিকোডন আর্মের অপোজিটে এই আর্মটা প্রেজেন্ট আছে, তাহলে এটা বি অ্যান্সার হবে। এখানে mRNA এমআরএনএ, কোডনস আর প্রেজেন্ট অন এমআরএনএ। এটা টিআরএনএ tRNA টিআরএনএ কি বলছে যে ক্লোভার লিফ শেপ ইজ অ্যাটেন্ড বাই মলিকুল আফটার ম্যাচুরেশন, সেটা হচ্ছে টিআরএনএ এর মধ্যে হয়, টিআরএনএ যে স্ট্রাকচার হয় সেটাকে ক্লোভার লিফ স্ট্রাকচার বলা হয়। আচ্ছা, দূরই ছিল আজকে।
কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো।